নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। শুরুতে জানাবো এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে সূচকের অবস্থান কি রয়েছে। আমরা আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবস, সকাল থেকে লেনদেনের ক্ষেত্রে একটু মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে সূচকের অবস্থান এই মুহূর্তে নেতিবাচক এবং ডিএসসিএক্স ইন্ডেক্সটি 19.08 পয়েন্টের মতো কমেছে। এই মুহূর্তে অবস্থান করছে 4330 পয়েন্টে। এছাড়াও ডিএস30 ইন্ডেক্সটিকে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে 0.29 পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী রয়েছে, অবস্থান 1625 পয়েন্টে। এবং সরিয়া যে সূচকটি রয়েছে এই সূচকটির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 2.13 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 1040 পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে 300 কোটি টাকা। এখন পর্যন্ত হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে দর বৃদ্ধি তালিকায় রয়েছে 88টি কোম্পানি, হারানো তালিকায় বেশি 162টি কোম্পানি রয়েছে দর হারানো তালিকাতে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 63টি দর বেড়েছে, হারিয়েছে 185টি দর। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখন পর্যন্ত 31টি ফান্ডের দর বেড়েছে এবং হারিয়েছে একটি ফান্ডের দর। এ ছিল এখনকার মতো সূচক লেনদেনের সবশেষ অবস্থা। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, কেমন আছেন? জি, ধন্যবাদ, ভালো। শুরুতে একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে ইন্ডেক্সের একটা চিত্র হয়তো আপনি লক্ষ্য করেছেন কয়েকদিন আগেই, যেটা হয়েছিল যে ইন্ডেক্স বেস পয়েন্টের নিচে নেমে আসে এবং 4000-এর নিচে নেমে এসে আবার যখন ইন্ডেক্সটা ওঠা শুরু করলো হঠাৎ করেই গত কার্যদিবস পর্যন্ত টানা 5 কার্যদিবস বেড়েছে। তার মধ্যে একটি সিনারিও ছিল যে 150 পয়েন্ট পর্যন্ত একদিনে প্লাস হয়েছে। আমাদের পুঁজিবাজারে এই ধরনের চিত্র কেন হয় যে নামলে এত নেমে যায় এবং উঠলে হঠাৎ করে এতটা উঠে যায়, যে চিত্র আসলে দেখেন সব স্বাভাবিক চিত্র বলতে পারেন আপনারা? সব ঘটনার পিছনে কিন্তু একটা কারণ থাকে, তো আসলে এখানেও কিন্তু একটা কারণ আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা যদি জাস্ট গত মাসের কথা বলি, দেখবেন যে গত মাসে আপনার ম্যাক্সিমাম সময়টাই মার্কেট কিন্তু নেতিবাচক ধারায় ছিল এবং এ মাসেরও আপনার চার কার্য দিবস, প্রথম 4 কার্য দিবস কিন্তু আপনার নেগেটিভ ধারায় ছিল। তো এবং সেটা এমন পজিশনে চলে গিয়েছিল, আপনার স্টক প্রাইসগুলো এবং লেনদেনের গতিটা এমন পর্যায়ে নেমে আসছিল যেটা আসলে আমি মনে করি যে একদম বেস লাইনের অনেক নিচে, সাপোর্ট লেভেলকেও কিন্তু ক্রস করে গিয়েছিল। তো এরপরে আমরা যেটা দেখলাম যে গভর্নমেন্ট থেকে বলেন বা যাই হোক সরকারের তরফ থেকেই বলেন যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন এবং পাশাপাশি আমাদের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তার একটা বক্তব্য কিন্তু মার্কেটে বেশ ভালো একটা আস্থা প্রভাব ফেলেছিল এবং এর ফলে কিন্তু আমরা দেখলাম যে কনজিকিউটিভ টানা 5 দিবস কিন্তু মার্কেট ভালো পজিশনে ছিল। এবং আমি মনে করি যে আসলে এটা ক্যাপিটাল মার্কেটে কিন্তু এই জিনিস এই ঘটনা ঘটে, এরকম ওঠানামা হইতেই পারে এবং সূচক 150 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এমনও কিন্তু হয়েছে আমার জানা মতো, আমি এক্সচেঞ্জে অনেকদিন ধরে আছি, এর চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে খুব বেশি হুট করে যদি বেশি বেড়ে যায়, তাই না, এটা আসলে হয়তো বা একটু প্রবলেম, বাট আমার মনে হয় যে এটা ঠিকই ছিল। হ্যাঁ, একসময় আবার কারেকশনও হয়ে যাবে এবং সেটাও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে তার কিছু নমুনা দেখা যাচ্ছে যে মার্কেট কিছু কারেকশনের দিকে যাচ্ছে। আরেকটি বিষয় যেটা হচ্ছে সেই ক্ষেত্রে লেনদেনের গতি যদি বলি, এখন আবার কিছু দিন ধরে লেনদেনের গতি ভালো এবং গত দিনও কিন্তু 596 কোটি টাকা ট্রেড হয়েছে, যা 6 মাসের মধ্যে সর্বোচ্চ। লেনদেনের গতি দেখে আপনার কি মনে হচ্ছে, তাহলে কি আমরা সামনে বাজেটকে কেন্দ্র করে এই ক্ষেত্রে মার্কেটে কি লেনদেনের ক্ষেত্রে অথবা পার্টিসিপেন্ট অবশ্যই মার্কেটে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে এবং আমার মনে হয় যে অনেকের মধ্যে একটা আশার সঞ্চার করেছে। স্পেশালি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রীর কথা, পাশাপাশি আমাদের সজীব ওয়াজেদ জয় তার কথা এবং অর্থমন্ত্রীও কিন্তু একটা সংকেত দিয়েছেন যে স্পেশালি বাজেটে কিছু থাকতে পারে, বিশেষ করে কর্পোরেট ট্যাক্স এবং কর্পোরেট গ্রুপে যারা আছে তাদের যে ট্যাক্সের ব্যাপারটা, সেই ক্ষেত্রে হয়তো বা স্পেশালি আমি যতটুকু জানি পেপার পত্রিকায় যেটা পড়ে জেনেছি যে আপনার ফিনান্সিয়াল সেক্টরের কোম্পানি যেগুলো আছে, ব্যাংকগুলো, লিজিং কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট রেঞ্জে তারা ট্যাক্স প্রদান করে, মানে 42.5%, যেখানে লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স অনেক কম। তারা লিস্টেড হওয়ার পরও কিন্তু তাদেরকে এই 42.5% হারে ট্যাক্স দিতে হচ্ছে। তো এটার ব্যাপারে অনেক দিন ধরে আমরা কথা বলছি, অনেক বছর হয়ে গেছে। তো আমার মনে হয় যে এখানটায় যদি একটা কিছু করা হয়, রিস্ট্রাকচার যদি করে, যদি এখানে যদি 2.5% ট্যাক্স যদি কমানো হয়, তাহলে কিন্তু ব্যাংকগুলোর ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে বা তাদের যে আয় বৃদ্ধিটা সেটা হয়তো বা অনেকখানি গতি পেতে পারে। এবং গভর্নমেন্ট কিন্তু দেখেন আগে যেভাবে ব্যাংকগুলো থেকে বা লিজিং কোম্পানিগুলো থেকে, ইন্স্যুরেন্স থেকে যেভাবে তারা ট্যাক্স আদায় করতে পারতো, এখন তাদের চিত্র বা মানে অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে এবং যার ফলে তারা সেই অনুপাতে কিন্তু ট্যাক্সও প্রদান করতে পারছে না, ইনকাম হলে না তারা ট্যাক্স দিবে। তো যার ফলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ওই সেক্টরগুলো থেকে তাদের যে রেভিনিউ সেই কালেকশনটা কমে গেছে এবং তাদেরকে যদি আর্নিং করার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ বৃদ্ধির অনেক স্কোপ তখন বেড়ে যাবে। আমি তো এই ক্ষেত্রে আপনার কথার সাথে যুক্ত করে, যেহেতু খাতভিত্তিকের কথা বলছিলেন না, একটু ব্যাংকিং খাতের কথাটা তুলতে চাচ্ছি যে গত দিনেও কিন্তু ছিল যে খাতভিত্তিকে ব্যাংকিং খাতের অনেক ভালো ট্রেড ছিল।
এখন যেটা হচ্ছে রিসেন্টলি যেটা ব্যাংকিং খাতের প্রতি আসলে ওইভাবে বিনিয়োগকারীদের আস্থাটা স্ট্রং হয় না বা হচ্ছেও না, আপনার কি মনে হয় সামনের দিনগুলোতে তাহলে ব্যাংকিং খাতের প্রতি ঝোঁক বাড়বে না, বিনিয়োগকারীদের? কোনো নির্দিষ্ট খাত করে আমি বলতে চাই না, তারপরে আমি বলবো যে হ্যাঁ, বেশ কিছু খাতের কিন্তু আপনার পি রেশিও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 5 বা 10-এর অনেক জি। নিচে আছে। সেগুলো দেখে হয়তো অনেক বিনিয়োগকারী তারা হয়তো বাসায় বুক বেঁধে শেয়ার কিনে সামনে ভালো ফল পাওয়ার জন্য হতে পারে, তাই না? যে সমস্ত সেক্ষেত্রে কোম্পানিগুলোর আপনার বা প্রসপেক্ট আছে, তা সেগুলো হয়তো বা দাম বাড়তে পারে, হতে পারে। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে যেটা হচ্ছে আমরা তো ডিমিটালাইজড হয়ে গেছি প্রায় 1.5 বছরের উপরে, হয়ে সময় অতিক্রম হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আমরা অনেক শুনেছি যে ডিমিটালাইজড হওয়ার পরে মার্কেটে অনেক পরিবর্তন আসা হবে, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন আসলে এখন পর্যন্ত এইভাবে পরিলক্ষিত হয়নি। আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে পাশাপাশি যেটা হচ্ছে ডিমিটালাইজড হওয়ার পরে গত বছরও কিন্তু আমরা ডিএসসি কে দেখিনি কোনো ধরনের ডিভিডেন্ড দিতে, বা এই ক্ষেত্রে আরেকটি হচ্ছে যে এখন চলতি বছরের শুরুর হ্যাঁ, দিকটা খুব একটা ভালো যায়নি। ধন্যবাদ। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম হয়ে গেল লাস্টে জি। আপনার এবছরই আপনার শুরুর দিকে হয়েছে। এবং সেখানে কিন্তু আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন হয়নি, বিকজ আমাদের সেই অনুপাতে কিন্তু আমরা এক্সচেঞ্জগুলো পারফর্ম করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ পারফর্ম করতে পারে এবং তাদের কিন্তু সেইভাবে রেভিনিউ তারা আর্ন করতে পারেনি, যার ফলে ডিভিডেন্ড তারা দিতে পারেনি। তো সেই ক্ষেত্রে মানে এখানে কারণও ছিল, কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মেইন ইনকাম ইনকাম কিন্তু আমাদের এই ব্রোকারদের কমিশন যেটা, জি। সেখান থেকে কিন্তু মেইন আয়টা হয়। তো এখানে ডাইভার্সিফিকেশনের কথা আমাদের সেই এজিএম এ বলা হয়েছিল যে আর কি ভাবে এক্সচেঞ্জের বিজনেস বাড়ানো যায়, আর কি ভাবে তাদের রেভিনিউ বৃদ্ধি করা যায়, এবং সেই পদক্ষেপগুলো কিন্তু এক্সচেঞ্জ নিচ্ছে, এবং যার ফলে হয়তো আমরা আশা করি ভবিষ্যতে হয়তো এখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো আর কি। বাট সেক্ষেত্রে সময় দিতে হবে, এবং আমাদের যে লেনদেনের যে গতি, যদি 300-400 কোটি লেনদেন আপনার হয়। মনে হয় খুব বেশি সময় আছে এখনো হাতে, কারণ 3 বছর সময়ের মধ্যেই তো আপনাদের এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের লিস্টেড হতে হবে। জি। কিন্তু আপনার দেশের অবস্থা বুঝতে হবে, আপনাকে মার্কেটের অবস্থা বুঝতে হবে। লেনদেন যদি না হয় তাহলে ডিএসসির ইনকাম কিন্তু বাড়ার কোনো স্কোপ নাই, যেহেতু আমাদের মার্কেটটা হলো ইকুইটি বেসড মার্কেট, এবং এখানে সব ইনকামটা, ডিএসসির ইনকামটা আপনার ওই শেয়ার লেনদেনের উপরে যে ব্রোকাররা যে ইনকাম করে সেখান থেকে তার যে কমিশন, সেটা দিয়ে মেনলি কিন্তু লাগা চার্জ বা হাওলা চার্জ বলেন, এই চার্জের মাধ্যমে কিন্তু মেজরিটি ইনকামটা ডিএসসি করে থাকে। এবং যেটা আসলে আমাদের যদি লেনদেন যদি 500 কোটি না হয়, যদি এভারেজ লেনদেন, তাহলে ব্রোকাররা যেমন ব্রেক ইভেনে আসে না, ঠিক তেমনি এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু ব্রেক ইভেনে আসবে না, বা সে কিন্তু প্রফিটের মুখ দেখবে না। তো সেই জন্য আমি যেটা ফিল করছি যে যে কোনোভাবে এই মার্কেটটাকে ভালো করতে হবে, এবং এখানে নতুন নতুন ভালো কোম্পানির শেয়ার যদি লিস্টেড করানো যায়, তাহলে যদি মার্কেটে একটা গতি বৃদ্ধি পায়, তখন কিন্তু আমরা এক্সচেঞ্জ একটা মানে ভালো চেহারায় চলে যাবে বলে মনে এক্ষেত্রে করি। আর কি পরিবর্তন আনা যেতে পারে এই বিষয়টির উত্তর আমি আপনার কাছ থেকে নিব, তবে আমাদের বিরতির সময় এসেছে। ধন্যবাদ। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব জহিরুল ইসলাম, বিরতির আগে আমি যে প্রশ্নটি করেছিলাম, আসলে সেই ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আপনারা আশা করছেন কিনা, বা তেমন কোনো পরিবর্তন আসলে তো মার্কেটে আসলে স্টক এক্সচেঞ্জ, আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথাই বলি, আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন আমাদের ট্রেডিং ইঞ্জিন যেটা, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, এবং আমরা ওই দিন আই থিঙ্ক যে নেক্সট মান্থ অথবা জুলাই মাসের মধ্যে কিন্তু আমাদের একটা ভার্সন আসতেছে, যেটা মোবাইল ভার্সন, জি। এবং সেটা আসলে কিন্তু আমার মনে হয় যে মার্কেটে অনেক বিনিয়োগকারী কিন্তু আরো স্বাচ্ছন্দ্যে তারা ট্রেড করতে পারবে, এবং সেক্ষেত্রে ভলিউমটা বাড়বে, এবং এটা আমরা মনে করতেছি যে এটা আসলে যুগান্তকারী একটা পদক্ষেপ হবে, এবং এর মাধ্যমে বিনিয়োগকারীরা আরো ইজিলি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যুক্ত হতে পারবে, এবং আমাদের লেনদেনের গতিতে অনেক বাড়বে। আর তার বাইরে আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে একটা হলো আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে আরেকটু এডুকেটেড করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, যে আমরা একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, এবং সে ব্যাপারে কার্যক্রম চলছে। আমাদের একটা সেপারেট আইটি কোম্পানির ব্যাপারে কাজ চলতেছে। আরো কিছু কাজ হচ্ছে, যেগুলো আপনারা হয়তো বা অতি মানে অল্প সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন, এবং কাজ হচ্ছে, এবং এগুলো যদি ফ্রুটফুল যদি হয়, তখন দেখা যাবে যে ডিএসসির আই ইনকাম বাড়ার রাস্তা তৈরি হবে আর কি। মোবাইলের অ্যাপস এর মাধ্যমে যেটা আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো আমরা তো যেটা জেনেছিলাম যে এপ্রিল জুনের মধ্যে আসার কথা ছিল, বাট এটা একটু হ্যাঁ, পিছিয়েছে। জুনে আসার কথা। তো আমার মনে হয় ম্যাক্সিমাম হয়তো আরো 1 মাস সময় লাগবে, এবং আমি সেই ট্রেনিং সেশনটা তো আমি ছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বিনিয়োগকারীদের জন্য বেশ বান্ধব, মানে ফ্রেন্ডলি হবে। এখন তো মোটামুটি সবাই অ্যান্ড্রয়েড ইউজ রাইট, করছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বা আপনি বলেন যেটা আইফোন যারা ইউজ করবে তাদের জন্য এটা আসবে, বাট প্রথমে অ্যান্ড্রয়েড যার ভার্সন যারা আছে তারা এটার সুবিধাটা পাবে, এবং এর মাধ্যমে আমার মনে হয় যে একটা আমূল একটা পরিবর্তন এক্সচেঞ্জে, মানে ট্রেডিং এর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি।
আমরা এমনটাই প্রত্যাশা করছি। আরেকটি বিষয় রয়েছে যে বাজেটের কথা তো বলছিলাম যে সামনে বাজেট রয়েছে এবং বাজেটকে কেন্দ্র করেও একটু পুঁজিবাজার আমরা কিছুটা পরিবর্তন দেখি। আমি এর পাশাপাশি জানতে চাইবো যে আপনারা যারা স্টেক হোল্ডার রয়েছেন আপনাদের কি প্রত্যাশা আসলে এই বাজেট থেকে? আসলে দেখেন ক্যাপিটাল মার্কেটের স্টেক হোল্ডার বলতে কিন্তু অনেকগুলো এখানে ইয়া চলে আসে, এখানে একটু কি ইন্ডিভিজুয়াল উল্লেখ চলে করবেন আসে। কারা তার কারা মধ্যে রয়েছে আপনার এর প্রথম মধ্যে? হলো আমাদের প্রাণপ্রিয় ইনভেস্টর ভাইরা, ঠিক আছে, তারা হলো আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। আর দ্বিতীয়ত হলো এখানে যে ইস্যুয়ার কোম্পানি যারা আছে বা যারা লিস্টেড হয়েছে তাদের ব্যাপারটা চলে আসে। তৃতীয়ত এখানে আমরা যারা ব্রোকার যারা আছি তারা আছি, পাশাপাশি এখানে আপনার মার্চেন্ট ব্যাংকগুলো আছে এবং স্টক এক্সচেঞ্জ নিজে আছে। তো এই যে এরা সবাই কিন্তু এর আপনার বেনিফিশিয়ারি বলেন, সবকিছু কিন্তু এরা সবাই মিলে। এবং এদেরকে যদি আমরা যদি ওইভাবে যদি সুযোগ সুবিধা না দেওয়া যায় বা তাদেরকে যদি ফ্রেন্ডলি ভাবে যদি চলতে না দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এক্সচেঞ্জ ভালো করতে পারবে না বা আমাদের ক্যাপিটাল মার্কেট ভালো করতে পারবে না, এবং সে ফলে কিন্তু দেশের যে ইকোনমি সেটাও কিন্তু গ্রো করবে না। একটা দেশের ক্যাপিটাল মার্কেট যত বেশি স্ট্রং থাকবে, স্বাস্থ্যবান থাকবে, তত বেশি সেই দেশের অর্থনীতি সুদৃঢ় হবে বা সুগঠিত থাকবে বলে আমি মনে করি। এবং সেই জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডারদের কিন্তু সেইভাবেই কিন্তু তাদের মূল্যায়ন করা উচিত। এবং আমি মনে করি যে আমাদের ইনভেস্টর ভাইদের যদি কথা বলা হয়, এখানে আপনারা জানেন যে এখানে একটা বিষয় আছে যে যে ডিভিডেন্ড যে দেওয়া হয় ক্যাশ ডিভিডেন্ড, তার উপরে কিন্তু 10% ট্যাক্স কেটে নেয়, অনেক ক্ষেত্রে 15% ট্যাক্স কিন্তু কেটে নেওয়া হয়, ঠিক আছে। এবং খুব সামান্য আমার মনে হয় যেটা 15,000 টাকা পর্যন্ত মনে হয় ট্যাক্স বেনিফিট আছে, যেটা ট্যাক্স লাগবে না। বাট এই সিলিংটা আমরা চাচ্ছি যে এটা মিনিমাম 50,000 টাকা করা হোক, তাহলে কিন্তু এখানে এই মার্কেটে অনেক তারল্য আমার মনে হয় যে বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারী ভাইরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। 50,000 টাকা খুব বেশি বড় কিছু না। ইস্যুয়ারের কথা বলছিলেন, ইস্যুয়ারদের ক্ষেত্রে যেটা এটা খুবই আমি বলি করের যে বোঝা যেটা, এটা কিন্তু আসলে বাংলাদেশে আমার মনে হয় যে অনেকখানি, বিশেষ করে ডাবল বা ট্রিপল ট্যাক্সেশন বলেন, এটা কিন্তু এখানে আছে। বিশেষ করে মাদার কোম্পানি যদি আপনার কোনো দেখা যাচ্ছে যে তাদের যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি, তাদের কিন্তু ডাবল ট্যাক্সেশন আছে, এবং এটার ব্যাপারে আরেকটু সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আর নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যে করের যে ডিফারেন্স, এটা মাত্র 5%, এটা কিন্তু 10% ছিল, সেটা আবার 10% যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু অনেকে এখানে নতুন করে লিস্টেড হতে তারা আগ্রহী হবে কিন্তু। আর স্পেশালি আমরা যেটা একটু আগে বলেছিলাম প্রথম সেশনে যেটা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে তাদের যে ট্যাক্সের যে পলিসি যেটা আছে 42.5%, এটা কিন্তু অনেক সর্বোচ্চ, তারা লিস্টেড হওয়ার পর তারা সবচেয়ে হাইয়েস্ট রেঞ্জে তারা ট্যাক্স দিচ্ছে। এটাকে মিনিমাম 2.5% যদি কমায় আনা হয়, তাহলে কিন্তু আপনার এই যে আপনার লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল সেক্টরের কোম্পানিগুলো যারা আছে তাদের প্রফিটেবিলিটি বাড়বে এবং সেক্ষেত্রে তারা কিন্তু মার্কেটে ভালো অবদান রাখতে পারে বলে মনে করি। পাশাপাশি আপনারা জানেন মার্চেন্ট ব্যাংকরা কিন্তু এখানে আছে এবং অনেক মার্চেন্ট ব্যাংক আমার জানা মতো তারা দেউলিয়া অবস্থায় চলে গেছে এবং তাদের মার্জিন লোনের বোঝাতে তারা এমনভাবে আক্রান্ত যে তাদেরকে যদি আপনার শুধু স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, এবং তাদেরকে যদি আমরা উদ্ধার না করি, তাহলে মার্কেটে কিন্তু আমার মনে হয় যে প্রাণ ফিরে আসা খুবই কঠিন। এবং সেই জন্য তাদের দিকেও নজর দেওয়া উচিত, বিশেষ করে মার্জিন লোন থেকে কিভাবে আপনার এই মার্চেন্ট ব্যাংকগুলো বের হয়ে আসতে পারে, সেই ব্যাপারে আমার মনে হয় গভর্নমেন্টের একটা পলিসি তারা যদি নেয় বেটার। পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু আপনার অন্য একটা ব্যাংকের বা কোনো ব্যাংকের সাবসিডিয়ারি, এবং তাদের ক্ষেত্রে যেটা করা উচিত যে তাদের ট্যাক্সের যে বিষয়টা সেটা একটু রিল্যাক্স করা যায় কিনা সেটা বেটার হয়। আর পাশাপাশি আমি বলবো, আমি অ্যাজ এ ব্রোকার আমি বলবো যে ব্রোকার কাম আমরা ডিলার, আমি ডিলারের কথাটা আগে বলি। ডিলাররা কিন্তু আমি মনে করি যে আমরা মার্কেটে কিন্তু আমাদের ভালো একটা মুভমেন্ট আমরা করতে পারতাম, বাট আমাদের কিন্তু আপনারা জানেন যে এখানে আমাদের ট্যাক্স দিতে হয়। আমরা যে ডিলারের অ্যাকাউন্টে যদি কোনো শেয়ার থাকে এবং সেখানে তারা যদি কোনো প্রফিট করে, সেখানে 10% ট্যাক্স দিতে হয়। এবং এই জন্য অনেক ব্রোকার বা যারা আছেন, যারা এখানে ব্রোকারেজ হাউসে, তারা কিন্তু তখন চায় না যে তারা ডিলারের মাধ্যমে তারা ট্রেডটা করবে, এবং যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ডিলার অ্যাকাউন্ট অনেকে অ্যাক্টিভ করে না। এই জন্য আমি বলবো যে অন্তত মার্কেটের স্বার্থে ডিলার অ্যাকাউন্টে যে তার যে প্রফিট যেটা হয় মানে গেইন ট্যাক্স, সেই গেইন ট্যাক্সটা যদি রহিত করা হয় সেটা বেটার। আর আমাদের অ্যাজ এ ব্রোকার আমি বলবো যে আমাদের কিন্তু উচ্ছে যে ট্যাক্সটা আছে সেটা কিন্তু আরেকটু সহনীয় করা উচিত। 0.05% আছে, যেটা কিন্তু অনেক আগে 0.015% ছিল, ঠিক আছে। এবং সেটা যদি আরো নিচে 0.10 মানে 0.015% না করুক, অন্তত 0.025% যদি করে, অর্থাৎ অর্ধেক যদি করা হয়, তাহলে কিন্তু আমরা অনেকখানি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। পাশাপাশি আরেকটা জিনিস আমি লাস্ট বলতে চাই, সেটা হলো যে আপনার এখানে আমাদের যে অ্যাডসোর্স যে ট্যাক্সটা, এটাকে ফাইনাল ট্যাক্স হিসেবে যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে ব্রোকাররা আমার মনে হয় আরেকটু বেটার পজিশনে যেতে পারে। আমরা এমনটাই প্রত্যাশা করছি যেন আগামী বাজেটে এই স্টেক হোল্ডারদের এই প্রস্তাবনাগুলো এবং এই বিষয়গুলোকে নজরে রাখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি, এই ছিল আজকের মতো আলোচনা।